বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এম এ হাশেম কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তোমাদের সাথে আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি জুবাইদা সুলতানা, প্রভাষক, মার্কেটিং বিভাগ, এম এ হাশেম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স প্রথম বর্ষের জন্য আজকে আমরা ইন্ট্রোডাকশন টু বিজনেস থেকে পড়ব। এই ক্লাসটি অ্যাকাউন্টিং, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যেহেতু আমাদের পরীক্ষার ডেট মোটামুটি কাছেই চলে আসছে, ডিক্লারেশন হয়ে গেছে, যে কোনো সময় আফটার রমাজানের পরে আমাদের কি হবে, পরীক্ষাটা হবে। সুতরাং আমরা পূর্ব প্রস্তুতি হিসেবে এখন থেকে পড়াশোনা শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে আলোচনা করব হোয়াট ইজ বিজনেস অ্যান্ড ডেসক্রাইব ইটস নেচার অ্যান্ড ফিচার্স, নেচার, ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স, হোয়াট এভার ইউ ক্যান সে। ব্যবসা বলতে কি বোঝো এবং ব্যবসার প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার ফাঁকে আমরা একটা কথা বলে দিচ্ছি, এই ক্লাসটা আমি আলোচনা করব রচনামূলক প্রশ্নের জন্য। এখন রচনামূলক প্রশ্নের জন্য তুমি লেখার সময় অবশ্যই খেয়াল রাখবে তোমার লেখার মধ্যে যেন ইংলিশ টার্মগুলো আসে, তাহলে টিচারের পজিটিভ কনসার্ন একটা তুমি পাবে। টিচারের পজিটিভ ড্রব্যাক যদি পাও তাহলে তোমার অফকোর্স তোমার রেজাল্ট ভালো হবে। তাহলে প্রথমে আমরা জেনে নিই বিজনেস বলতে আমরা কি বুঝি। Business includes those human activities relating to production and distribution to goods, services and ideas with a view to earn profit. অর্থাৎ ব্যবসা বলতে আমরা সাধারণত বুঝি যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য, সেবা, কর্ম ও মতাদর্শ উৎপাদন, বন্টন সংক্রান্ত মানুষের যাবতীয় কার্যগুলিকে আমরা ব্যবসা বলবো। এখন এই ব্যবসা শব্দটা কোথা থেকে এসেছে? আমরা জানি যে পার্সি শব্দ থেকে ব্যবসা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে সম্বলিত কাজ করা। আবার আমরা অন্যভাবে বলতে পারি যে বিজনেস মিনস বিং বিজি, দ্যাট মিনস ব্যস্ত থাকাই হচ্ছে আমাদের ব্যবসা। এখন আমরা as a student you are busy with your study, as a teacher I am also busy with my study and also students. After that সবাই কিন্তু ব্যস্ত। এখন ওইটা ব্যবসা হিসেবে কাউন্ট হবে না যেটা আমার দিন শেষে কোনো মুনাফা নিয়ে আসবে না। এখন মুনাফা যদি আমার নিয়ে আসতে হয় তখনই শুধুমাত্র সেটা ব্যবসা হবে। তাহলে আমরা বুঝলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য, সেবা সামগ্রী বন্টন এবং এর সহায়ক কার্যাবলীর মধ্যে জনগণের চাহিদা পূরণ করাকে আমরা কি বলবো? ব্যবসা বলবো। এখন তাহলে আমরা বুঝলাম ব্যবসায়ের যে কতিপয় বৈশিষ্ট্য আছে, এই আমরা আলোচনা থেকে, এই সংজ্ঞা থেকে আমরা বুঝলাম যে ব্যবসায়ের প্রধান মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তারপরে ব্যবসায়ের প্রধান কাজ হচ্ছে যে পণ্যদ্রব্য অথবা সেবা কর্ম উৎপাদন এবং বিক্রি, ক্রয় বিক্রয় করা। শুধু বিক্রয় না, ক্রয়ও করতে হবে। যদি আমি প্রডিউসার না হই তাহলে সেটা আমি ক্রয় করে রিটেইলে বিক্রি করতে পারি। মানুষের ব্যবসা মানুষের বস্তুগত এবং অবস্তুগত চাহিদাগুলো সাধারণত পূরণ করে। তাহলে আমরা ব্যবসা বললাম যে বিজনেস ইকুয়াল টু উৎপাদন সংক্রান্ত কার্যাবলী, দ্যাট মিনস শিল্প প্লাস বাণিজ্য সংক্রান্ত কার্যাবলী, বন্টন সংক্রান্ত কার্যাবলী যেটাকে আমরা বাণিজ্যের আওতাভুক্ত করব, এবং উৎপাদন এবং বন্টনের সহায়ক কার্যাবলীকে আমরা ব্যবসা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ব্যবসা কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন এক নাম্বারের জন্য যদি শুধু আসে তাহলে তোমরা শুধু এক লাইনে লিখে দিবে যে মুনাফা অর্জনের লক্ষ্যে সম্পদ উৎপাদন, ক্রয় বিক্রয়, বন্টনের সাথে জড়িত মানুষের কার্যাবলীকে আমরা ব্যবসা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক নাম্বারের জন্য তুমি 1.5 পৃষ্ঠা আধা পৃষ্ঠা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট টু দ্য পয়েন্টে আনসার করবা, তাহলে তুমি ভালো নাম্বার পাবে। তাহলে আমরা প্রথমে ব্যবসাটা কি সেটা বুঝলাম। এখন আমরা now we discuss nature or characteristics of business. Dear students, as a student of honors first year, you have to write English. If you write your point in English, then you will
get a good result, it will be much more easy to get a first class marks in each and every subject. So you should be serious about that. তুমি যখন পড়বে তখন ইংরেজিটাও সাথে সাথে লেখার চেষ্টা করবে। এক্সপেকটেশন অফ প্রফিট, তার মানে হচ্ছে যে মুনাফার প্রত্যাশা। ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কার্যকলাপ। ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য ও সেবা কর্ম বন্টন। এন্টারপ্রেনার, দ্যাট মিনস উদ্যোক্তা। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি, ঝুঁকি এবং অনিশ্চয়তা। ক্রিয়েশন অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি। ফাইন্যান্সিং, দ্যাট মিনস অর্থায়ন। অর্গানাইজেশন, সংগঠন। রিকিউরিং, পারচেজেস অ্যান্ড সেল, ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। And number 10, বিক্রয়ের অভিপ্রায়, that means intention to sell. After that, service motive, অর্থাৎ সেবার মনোভাব। And finally, creation of surplus. সারপ্লাস, এখন ক্রিয়েশন অফ সারপ্লাস মানে হচ্ছে উদ্বৃত্ত সৃষ্টি করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, now it's time to describe each and every point. So let's start. Firstly, here you are seeing that describe its characteristics or features or natures, whatever you can write it. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমার জন্য আরেকটা জরুরি কথা আমি বলে দিচ্ছি। যদি হয়তো তোমার কোনো কিছুর কাছাকাছি যায় তাহলে তুমি ইংরেজিটা লিখে দিবে, আবার ভুলভাল ইংরেজি লিখিও না, তাহলে উল্টাপাল্টা লিখতে যায় পরে আরো বিপদ। তাহলে আমরা যেটাই পড়বো ওইটার সাথে সাথে পয়েন্টগুলোর সাথে সাথে আমরা পয়েন্টের ইংরেজিটাও একটু যদি জেনে নিই তাহলে আমার ইনরিচ হবে আমার নলেজ, আমার ইংলিশ ইফিসিয়েন্সি। উইদাউট ইংলিশ ইফিসিয়েন্সি ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু স্টে টুডেজ লাইফ, because of this is a global world. And first, our first point is expectation of profit, that means মুনাফার প্রত্যাশা করা। আমরা যতই যা বলি যে মানবিক কারণে আমি ব্যবসায়ী হয়েছি, যত কিছুই বলি, কিন্তু আসলে মুনাফা হচ্ছে যে আমরা জানি যে ব্যবসা যখন আমি করব মুনাফাই হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ের অন্যতম প্রধান উদ্দেশ্য, প্রধান বৈশিষ্ট্য। যাবতীয় কার্যাবলী, উদ্যোগ গ্রহণ, আয়োজন সবকিছুর মূলেই হচ্ছে যে আমার মুনাফা সৃষ্টি করা। এখন আমরা হয়তো বলবো যে আমরা ব্যবসায়ের ডেকোরেশনটা খুব ভালো করছি, only because of to attract the customer. If you attract any customer, then he will come back again and again in your business shop, then তোমার ব্যবসাটা ভালো হবে, সে নিজে আসবে, তার বন্ধুদেরকে রেফার করবে আসার জন্য। তার মানে হচ্ছে যে আমাদের সবকিছুর মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা। এন্ড সেকেন্ডলি, অর্থনৈতিক কার্যকলাপ, এখানে একটা আকার বেশি পড়ে গেছে, কার্যকলাপ ক হবে, উন্তজর রেপ আকারটা হবে না, কার্যকলাপ। আচ্ছা যাই হোক, কার্যকলাপটা এখন অর্থনৈতিক কার্যকলাপটা আমরা জানি যে ব্যবসায়ের যাবতীয় কার্যকলাপ অর্থনীতির সাথে আমরা সম্পৃক্ত। অর্থনৈতিক কার্যকলাপ বলতে মানুষের আর্থিক অভাব মোচনের জন্য যাবতীয় কার্যকলাপকে আমরা বোঝাবো। মানুষ তার অভাব মোচনের জন্য প্রয়োজনীয় অর্থ, সম্পদ, পণ্য সামগ্রী, সেবা কর্ম সরবরাহ করে ব্যবসায় এই উদ্দেশ্য সফল করে থাকে। সুতরাং অর্থনৈতিক কার্যকলাপ সম্পাদন করাও ব্যবসার অন্যতম বৈশিষ্ট্য। পণ্য দ্রব্য ও সেবা কর্মের বন্টন, ডিস্ট্রিবিউশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এখন আমরা জানি যে মূল্যের বিনিময়ে আমরা পণ্য দ্রব্যটা কি করি, সেবা কর্মটা কি করি, বন্টনের সাথে সকল প্রকার আমাদের কি দরকার, কি যুক্ত, লেনদেন যুক্ত থাকে। ব্যবসায়ের কাজ হচ্ছে মানুষের অভাবের প্রকৃতি জেনে তদনুযায়ী পণ্য দ্রব্য ও সেবা কর্ম সরবরাহ করা। পণ্য দ্রব্যের বন্টন এবং সরবরাহ ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এখন এন্টারপ্রেনার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, যেই ঝুঁকিটা বহন করে মুনাফা অর্জনের লক্ষ্যে ঝুঁকি এবং অনিশ্চয়তা যে বহন করে তাকেই আমরা কি বলবো? উদ্যোক্তা বলবো। উৎপাদনের ক্ষেত্রে আমরা যদি উৎপাদনের 4 ফ্যাক্টরস কনসিডার করি, তাহলে উদ্যোক্তা হচ্ছে এমন একজন ব্যক্তি যে ভূমি, শ্রম, মূলধন প্রত্যেকটার যোগান দেয়, ব্যবসায়ের সকল কার্যাবলী, সকল উপাদান সংগ্রহ করে, ব্যবসাটা পরিচালনা করে, যাবতীয় ঝুঁকি এবং অনিশ্চয়তা সে বহন করে এবং মূলধনের যোগান দেয়, তাকে আমরা কি বলবো? উদ্যোক্তা বলবো। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে প্রত্যেকটা ব্যবসায় ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজমান। ব্যবসায়ের ভবিষ্যৎ চাহিদা যদি আমরা অনুমান করে তার বর্তমান কার্যক্রম স্থির করতে হয়, অনুমান ঠিক মতো হলে অনিশ্চয়তার ঝুঁকি কম হতে পারে, কিন্তু অনুমান যদি ঠিক না হয় তাহলে আমাকে খুব অল্প সময় বিজনেসটা আমাকে ক্লোজ করে বাসায় চলে যেতে হয়। নট অনলি ক্লোজ বাট অলসো উইথ আ বিগ লস। আমাকে বড় একটা লস সহ আমাকে বাসায় চলে যেতে হয়। তাহলে আমরা সকলেই জানি যে ছোটবেলায় পড়েছি, খুব ছোটবেলায় মনে পড়ে, নো রিস্ক নো গেইন। এই প্রবাদটা ব্যবসার ক্ষেত্রে খুব বেশি প্রযোজ্য। ঝুঁকি এবং অনিশ্চয়তা ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য। তারপর আমরা দেখতে পাই যে ক্রিয়েশন অফ ইউটিলিটি, উপযোগ সৃষ্টি। উপযোগটা আমরা কিভাবে সৃষ্টি করব? ব্যবসায়ের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন বস্তু এবং সেবা কর্মের উপযোগ সৃষ্টি করা। সে ফর এক্সাম্পল, গাছ, প্রাকৃতিক সম্পদ, যখন এগুলাকে আমরা রূপের পরিবর্তন করে ক্রেতাদের নতুন নতুন চাহিদা ক্রিয়েট করতে পারবো চাহিদাটাকে, সেটাকে আমরা রূপগত উপযোগ বলবো। এখন তো আমাদের আমের সিজন না, আম আসছে, বাজারে আছে, বাট আমরা কিন্তু আমের ফ্লেভার যদি নিতে চাই, we can drink mango juice. It's a big opportunity to get a flavor of mango juice or lychee juice or lot of kinds juice. And also if you think about a cloth, তুমি যদি একটা কাপড়ের কথা চিন্তা করো, এই কাপড়টা কেটে কেউ জামা তৈরি করে, কেউ শার্ট তৈরি করে, যে যার প্রয়োজন অনুযায়ী, কেউ বোরকা তৈরি করে, যে যার প্রয়োজন অনুযায়ী উপযোগটা সৃষ্টি করে নেয়। তারপরে আরেকটা উপযোগ আমরা দেখতে পাই, পরিবহনের মাধ্যমে পণ্য দ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে যে উপযোগটা সৃষ্টি হবে তাকে আমরা স্থানগত উপযোগ বলবো। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জের আম নোয়াখালী বসে আমরা খেতে পারি, অনলি ফর দ্য ব্লেসিং অফ ট্রান্সপোর্টেশন ইউটিলিটি। গুদামজাতকরণের মাধ্যমে আমরা কি করতে পারি? এক সময়ের পণ্য অন্য সময় আমরা বুক করতে পারি। যেমন গুদামজাতকরণ, কোল্ড স্টোরের মাধ্যমে আলু রেখে দিয়ে আমরা অফ সিজনে সেটা ইউজ করতে পারি। এখন অর্থগত উপযোগ কিভাবে সৃষ্টি করব? ব্যাংক এবং বীমার মাধ্যমে ঝুঁকিগত এবং ব্যাংকের মাধ্যমে অর্থগত উপযোগ সৃষ্টি করে জনগণ, ভোক্তা তথা ব্যবহারকারী বিভিন্নমুখী অভাব ও প্রয়োজন পূরণের চেষ্টা চালায়। তারপরে হচ্ছে যে অর্থায়ন। আমরা জানি যে অর্থ ছাড়া, মূলধন ছাড়া ক্ষুদ্র হোক, বৃহৎ হোক, মাঝারি হোক, যেই কোনো ব্যবসা পরিচালনা করা সম্ভব না। এই জন্য আমরা জানি সকলেই ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয় মূলধনকে। মূলধন মূলত দুই প্রকার মূলধন নিয়োজিত থাকে, যেমন ফিক্সড ক্যাপিটাল অ্যান্ড অলসো ওয়ার্কিং ক্যাপিটাল।
মানে হচ্ছে স্থায়ী মূলধন এবং আমাদের কার্যকরী মূলধন। এক মালিকানা ব্যবসায় মালিক নিজে, অংশীদারি ব্যবসায় অংশীদারগণ যৌথভাবে অথবা সমবায় সমিতিতে সদস্যগণ মিলিতভাবে যৌথ মূলধনী ব্যবসায় শেয়ার হোল্ডারগণ অথবা রাষ্ট্রীয় ব্যবসায় সরকার মূলধনের সংস্থাপনটা করে থাকে। এখন ব্যবসার প্রতিষ্ঠান, এটা তো একটা বোবা জিনিস, তার তো মুখে কথা বলার কোনো স্কোপ নাই, তাকে আমাদের প্রয়োজনে কথা বলাই, তাহলে সেটাকে রান করা, সেটাকে সেট আপ করা, সেটাকে ফাইন্যান্সিং করা, অল দিস অ্যাক্টিভিটিস আর রিলেটেড উইথ হিউম্যান বিং। বিজনেসের ফোর ফ্যাক্টরটা আমরা যখন কনসিডার করব, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল and finally organization. If you have available land, labor and also capital, but you don't have any organization, you don't have any entrepreneur, you don't have any scope, তাহলে সেটা আমাদের কি হবে না, সংগঠনে কখনো নেবে না। তাহলে আমাদের সংগঠন ছাড়া ব্যবসায়িক কার্যকলাপ পরিচালিত কখনোই হতে পারে না। সংগঠন ব্যবসায়ের অন্যান্য উপকরণগুলোকে একত্রিত ও সংযোজিত করে ব্যবসাটাকে আমাদের কি করে, চালু করে। তারপরে ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা। ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা যদি আমরা চিন্তা করি, রিকিউরিং পারচেজেস এন্ড সেল, ব্যবসায়ের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা ব্যবসায়ের পৌনঃপুনিকতা থাকা আবশ্যক। ব্যবসায়ের লেনদেনের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্য দ্রব্যের ক্রয় বিক্রয়ের ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে। কোনো আকস্মিক কারণে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হলে তা ব্যবসা হিসেবে আমরা সেটাকে গণ্য করব না। উদাহরণস্বরূপ যদি আমরা চিন্তা করি, কোনো ব্যক্তি তার নিজের ব্যবহারের একটা হুন্ডা কিনে কিন্তু কিছুদিন পরে সে বিক্রি করে দিল, তাহলে দিস ইজ নট আ বিজনেস। If you have any business, you have to long-term procedure, you have to purchase and also sell, you have to purchase again and also sell it again. এখন তার মানে আমাদেরটাকে ধারাবাহিকতা, কন্টিনিউয়াস প্রসেসে আমাদেরকে ক্রয় বিক্রয়টা করতে হবে। একবার কিনলাম বিক্রি করে দিলাম, ইট ইজ নট আ বিজনেস। এখন হুন্ডার ব্যবসা আমরা করতে পারি, একটা শোরুম দিয়ে হুন্ডাটা আমরা কিনে সেটাকে বিক্রি করব, এটাই হচ্ছে আমাদের বিজনেস। ইন্টেনশন টু সেল, বিক্রয়ের অভিপ্রায় থাকতে হবে। আমরা যদি অনেক কিছু উৎপাদন করে থাকি, এখন বিক্রয়ের প্রবৃদ্ধি বা ব্যবসায়ের অভিপ্রায়, বিক্রয়ের প্রবৃদ্ধি বা অভিপ্রায় হচ্ছে ব্যবসায়ের অন্যতম একটি বৈশিষ্ট্য। পণ্য সামগ্রী উৎপাদন ক্রয় বিক্রয় না হলে ব্যবসায়ের প্রধান কাজ এবং কাজটি ব্যবসায়ের পুনঃপুনি ঘটে থাকে। ব্যবসায়ের কার্যকলাপকে অন্যান্য কাজ হতে পৃথকভাবে চিনতে হলে ক্রয় বিক্রয়ের পেছনে ক্রেতা এবং উৎপাদকের অভিপ্রায়টি আছে কিনা তা পূর্বে বুঝতে হবে। কোনো কিছু ক্রয় বিক্রয় উৎপাদন করার কাজটি তখনই ব্যবসা বলে গণ্য হবে যখন তা অন্যের কাছে বিক্রি করার উদ্দেশ্য করা হবে। সেবার মনোভাব, সার্ভিস মোটিভ। সেবার মনোভাব যদি আমরা চিন্তা করি, ব্যবসায়ের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যে আমাদের কি লক্ষ্য, মুনাফা অর্জন করা। শুধু মুনাফা অর্জন করলে আমাদের হবে না, we may expecting to profit, but to establish, to continue our business in long run, we have to be a positive concern to our customers by giving সার্ভিস। আমাদেরকে সার্ভিস প্রোভাইডিং এর মাধ্যমে আমাদেরকে ধরে রাখতে হবে ব্যবসাটা, অস্তিত্ব টিকে রাখতে হবে। সুনামের সাথে আমাকে, গুডউইলটা সুনামের সাথে আমাকে কি করতে হবে, টিকে থাকতে হবে। যদি এমন হয় যে তুমি একটা জিনিস কিনলে আবার বিক্রি করে দিলে, that means you don't have any initiative, any intention to give any service politely, then
ইউর কাস্টমার, ইউ উইল লস ইউর কাস্টমার। তারপর আমরা দেখতে পাই উদ্বৃত্ত সৃষ্টি। উদ্বৃত্ত সৃষ্টিটা কি? উদ্বৃত্ত বলতে আমরা বুঝি যে ব্যয় অপেক্ষায় আয় অধিক হওয়াকেই বোঝায়। উদ্বৃত্তকেই আমরা ব্যবসায়ের অর্জন বা মুনাফা বলি। উদ্বৃত্তকে আমরা কি বলবো? ব্যবসায়ের অর্জন বা মুনাফা। দক্ষতার সাথে ব্যবসাটা যদি আমাদের পরিচালিত হয় তাহলে উদ্বৃত্ত আমাদের সৃষ্টি হবেই। আর উদ্বৃত্ত বা মুনাফা ব্যবসায়ের একটি প্রাপ্য। এটি হচ্ছে তার পরিশ্রম এবং দক্ষতার পুরস্কার। সাথে সাথে আমরা বলতে পারি যে ঝুঁকি এবং অনিশ্চয়তা বহন করার একটি পুরস্কার হচ্ছে যে আমাদের কি প্রফিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে ব্যবসায়ের প্রকৃতি বা বৈশিষ্ট্য যখন আলোচনায় চলে আসবে তখন আমরা মুনাফার প্রত্যাশা, অর্থনৈতিক কার্যকলাপ, পণ্য ও সেবা কর্মের বন্টন, উদ্যোক্তা, ঝুঁকি ও অনিশ্চয়তা, উপযোগ সৃষ্টি, অর্থায়ন, সংগঠন, ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা, বিক্রয়ের অভিপ্রায়, সেবার মনোভাব সৃষ্টি এবং উদ্বৃত্ত সৃষ্টি, এই পয়েন্টগুলো লিখতে হবে। এখন তুমি বলবে যে ম্যাডাম 12টা পয়েন্ট লিখবো। হ্যাঁ, তোমাকে 12টা পয়েন্টই লিখতে হবে, কারণ তোমাকে এখানে ভালো নাম্বার উঠার স্কোপ বেশি। এই জন্য আমি স্টুডেন্টদেরকে প্রেসক্রাইব করি যে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, অতি সংক্ষিপ্তের উত্তর দিয়ে তারপরে রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ আমরা এখানে তোমার 10-এর মধ্যে 8, 7 দেওয়ার স্কোপ আছে। কিন্তু অনেক ছাত্রছাত্রী দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে 2 পৃষ্ঠাও লিখে ফেলছে, 2.5 পৃষ্ঠাও লিখে ফেলছে, কিন্তু বড় প্রশ্ন একটা রেখেও চলে আসছে। এখন 4-এর মধ্যে আমি তাকে সর্বোচ্চ কত দিতে পারি? যতই সে ইংলিশ টার্ম ইউজ করুক, যতই সে সুন্দর করে লিখুক, যতই তার লেখাটা রিলিভেন্ট হোক, আমি সর্বোচ্চ 3 দিতে পারি। 4-এ 4 দেওয়া যায় না, কারণ তুমি যতই ভালো লেখো তার চেয়ে ভালো লেখার উপায় কিন্তু আছে। তাহলে আমরা বুঝলাম যে ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলোকে আমরা সুন্দর করে পর্যায়ক্রমে লিখব, আর বড় প্রশ্নটা সুন্দর করে ভালো করে আনসার করব। তাহলে এখানে আমাদের ধরো তুমি যদি 7 করে পাও, 5টা কোশ্চানে 5×7 35 পাবে। ওইখানে অতি সংক্ষিপ্তের মধ্যে যদি 10-এ 8 পেয়ে যাও, 10 পেয়ে যাও, 35-এ আর 10-এ 45 হয়। এখানে তোমার এভারেজ নাম্বার হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জিনিসটা একটু কিন্তু মাথায় রাখবা। এভারেজ নাম্বার সংক্ষিপ্তের জন্য হচ্ছে 2, কিন্তু এভারেজ নাম্বার তোমার রচনামূলকের জন্য হচ্ছে 5। তুমি এভারেজ লিখলেও 5 পাবে। তাইলে এখন তুমি 2 এর পিছনে ছুটবা না 5 এর পিছনে ছুটবা? ইটস আপ টু ইউ। তুমি 3 এর পিছনে ছুটবা নাকি তুমি 8 এর পিছনে, 7 এর পিছনে ছুটবা? তুমি যত ক্যালকুলেটিভ স্ট্র্যাটেজিক ওয়েতে চিন্তা করবে তত তোমার পরীক্ষা ভালো হবে, তোমার ভালো নাম্বার পাওয়ার স্কোপ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এইখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।